আমরা বলেছিলাম যে সমাজের অসুররা হোক বধ, এই ছিল আমাদের শারদ সম্মানের ক্যাচ লাইন। অবশেষে শক্তিরূপেণ সংস্থিতা অর্থাৎ মায়ের শক্তির কাছে পরাজিত হয়েছে বৃষ্টি অসুর। তার কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকের এই সুন্দর শারদ সন্ধ্যার শারদ আড্ডা বলুন, বিজয় আড্ডা বলুন, আপনি যাই নামে অভিভূত করুন না কেন, আমরা করতে পারছি। তার কারণ মায়ের ইচ্ছার কাছে সব অসুরই কিন্তু বধ হয়েছে। নমস্কার, সুস্বাগতম আপনাদের প্রত্যেককে জানাবো শুভ বিজয়া। আমরা রয়েছি কুশল ভারত গ্রুপের প্রযোজনায় ইস্ট অ্যান্ড পার্কের পরিচালনায় শারদ সন্ধ্যা 2025 এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা দিশা সেক্টিনিক্স। আপনাদের প্রত্যেককে আবারও জানাবো শুভ বিজয়া। ইস্টার্ন পার্কের এই জায়গা থেকে, উৎসবের এই মহল থেকে একে একে আজ আমরা বিজয়ার আড্ডা শুরু করব এবং আমার সঙ্গে যা অতিথিরা আছেন আসুন তাদের সঙ্গে সবার আগে পরিচয় করিয়ে দিই। আবার একেবারে ডান দিকে রয়েছেন পৃথ্বীজিৎ চক্রবর্তী। পৃথ্বীজিৎকে শুভ বিজয়া। শুভ বিজয়। পৃথ্বীজিতের পাশেই রয়েছে তিতাস রায়। তিতাসকে শুভ বিজয়া। শুভ বিজয়। আবার ঠিক ডান দিকে রয়েছেন সুমিত রায়। সুমিতকে শুভ বিজয়া। আর বাঁদিকে রয়েছেন জ্যোতির্ময় চ্যাটার্জি। জ্যোতির্ময়কে শুভ বিজয়া। ঠিক বাঁদিকেই রয়েছেন পল্লবী চ্যাটার্জি। পল্লবীকে শুভ বিজয়া। আর একেবারে বাঁদিকে রয়েছেন দিশা শক্তি নিউজের যার মস্তিষ্ক প্রসিত, দিশা শক্তি নিউজের ফাউন্ডার মিষ্টি মিতালি। মিষ্টিকে শুভ বিজয়া। আর রয়েছেন অবশ্যই আপনারা। আমরা যে কথা বারবার বলেছি যে বৃষ্টি নামক অসুরকে আমরা পরাজিত করতে পেরেছি এবং পেরেছি বলে আজকের এই ইস্টার্ন পার্কের এই বিশেষ জায়গা থেকে কুশল ভারত গ্রুপের প্রযোজনায় ইস্টার্ন পার্কের পরিচালনায় এই শারদ সন্ধ্যা 2025। অবশেষে এই পুজো বা যে কোনো বছরেরই পুজো হোক না কেন, সেই পুজো কিন্তু ভীষণভাবেই আমাদের কাছে নস্টালজিক হয়ে আসে। আমি প্রত্যেকের কাছেই আসবো, তাদের অভিজ্ঞতা, তাদের অভিব্যক্তির কথা জানতে চাইবো। আমি সবার আগে ডেফিনেটলি পৃথ্বীজিতের কাছে আসবো। পৃথ্বীজিৎ, আপনাদের এই অঞ্চলের পুজো ভীষণভাবেই এত বছরের পুজো, একটা পরিবারের পুজো, এইবারের পুজো সার্বিকভাবে কেমন কাটলো ছোট্ট করে? এইবারের পুজো সার্বিকভাবে খুবই ভালো কেটেছে এবং আমার মনে হয় আমাদের কমিটি বলুন বা কমিটির বাইরে যারা যারা যুক্ত ছিলেন পুজোর সাথে, সবার সহযোগিতার কারণে আমাদের পুজোটা কিন্তু খুব সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি। আজকে বিজয়া দশমীর এই আড্ডায় আমরা বসে, এখানে বিজয়ার এই আড্ডায় বসে আছি। পুরো আমাদের যত অনেক তো কাজকর্ম থাকে পুজোতে, তো সবাই এসে হাত বাড়িয়েছিল, সবাই সহযোগিতা করেছিল বলে আমরা কিন্তু সবগুলো কাজ খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি, এটাই বলতে চাই। বেশ, হ্যাঁ, ঠিক কথা। ইস্টার্ন পার্ক তারা কিন্তু প্রতি বছরের মতো এই বছরও তারা যে সার্বিকভাবে দুর্গাপুজোর যে কর্মযজ্ঞ কর্মকাণ্ড আপনি যাই বলুন না কেন তা তারা কমপ্লিট করতে পেরেছে এবং দিশা শক্তি নিউজ তাদেরকে অবশ্যই শারদ শুভেচ্ছাতে এবং শারদ সম্মানে তাদেরকে সম্মানিত করেছে। তিতাস, আমি তোমার কাছে আসবো যে পুজো মানেই একটা নস্টালজিক ভাবে ভীষণ আমরা নস্টালজিকতায় আমরা ভেসে যাই। এইবারের পুজো, পাড়ার পুজো, এই পরিবারের পুজো, সঙ্গে একটা পুজোর ভয় ছিল, বৃষ্টি হবে কি হবে না, বিভিন্ন সংবাদ মাধ্যম তারা ভয় দেখিয়ে দিয়েছিল। পুজোয় কেমন ঘোরা হলো এবং বৃষ্টি তো আসেনি আমার সেইভাবে? না, সেভাবে তো বৃষ্টি আসেনি, ভালোই ঘোরা হয়েছে এবারে। মানে যে বৃষ্টির যে ভয়টা ছিল সেটা অতটাও কোনো কিছু এফেক্ট করেনি এবারে পুজো। আচ্ছা, আর খাওয়া দাওয়া চলেছে যেমন জমিয়ে চলেছে খাওয়া দাওয়া। আমি খাওয়া দাওয়ার কথায় আসবো, তার কারণ বাংলা বাঙালির এই পুজো খাওয়া দাওয়ায় একেবারে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কজন বাঙালি থাকুক না কেন, তারা কিন্তু এই ধরনের পুজোর আয়োজনের ক্ষেত্রে তারা মানে সব সময় বলা যেতে পারে শ্রেষ্ঠত্বের ছাপ রাখে, যে জায়গায় পুজো হোক না কেন। আমি সুমিতের কাছে আসবো। সুমিত, এইবারে এই পুজো কিভাবে কাটলো আপনাদের? আমাদের পুজো এবারে প্রচণ্ডই ভালো কেটেছে। এখানে পুরো ইস্টার্ন পার্কের অধিবাসী বৃন্দ তারা স্বেচ্ছায় হাত বাড়িয়েছে আমাদের কাজে। বৃষ্টির যে একটা আতঙ্ক ছিল যে মা কিভাবে নিয়ে আসবো, মাকে কিভাবে বিদায় করব, কিন্তু মায়ের ইচ্ছা যে যেভাবে চেয়েছেন আমরা বৃষ্টি নামক অসুরকে বধ করে আমাদের
পুজোকে সাফল্য করতে পেরেছি। এটা একটা ছোট্ট পরিবারের পুজো নয়, এটা ইস্টার্ন পার্কের পুজো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। সবাই মিলে যেভাবে সারা দিন রাত একত্রিত করে এই মণ্ডপে কাটিয়ে পুজোকে অনুপ্রাণিত করেছেন আমাদের পুজোকে, তো এর জন্য সত্যি মায়ের কাছে আমরা কৃতজ্ঞ। এবারে আপনাদের প্রতিবারই আপনাদের ভোগ তো খুব সুন্দর হয়, এবারেও আমরা ভোগ খেয়েছি। কেমন লেগেছে? একদম ভীষণভাবে, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর মায়ের ভোগ কোনো তো কথাই হবে না। এই ভোগ আমাদের এটা ট্র্যাডিশন চলেই আসছে, অষ্টমীর দিন মায়ের ভোগ বিতরণ করা হয় এবং স্বেচ্ছায় সকল অধিবাসী বৃন্দকে ইস্টার্ন পার্কের এই মায়ের ভোগ প্রদান করা হয়, যাতে আমরা চাই আগামী দিনগুলো এরকম হোক যে মায়ের পুজোর ভোগ যেন রেগুলার তাদের বাড়িতে আর রান্না না করে, যদি আমরা আমাদের পক্ষে সম্ভব হয় প্রতিদিন 4 দিন যেন এখানে সকাল থেকে সন্ধ্যা এখানেই মায়ের ভোগ খেয়ে আনন্দে দিন কাটে। এটা যদি পসিবল হয় ডেফিনেটলি আমরা চেষ্টা করব প্রত্যেক দিনের ভোগ বিতরণের জন্য। বেশ, ইস্টার্ন পার্কের এই জায়গা থেকে, কালিকাপুরের ইস্টার্ন পার্কের এই মঞ্চ থেকে আমরা বিজয়ের আড্ডা মারছি। আমি জ্যোতির্ময় বাবুর কাছে আসবো। জ্যোতির্ময় বাবু, এইবারের পুজো এবং সবসময় একটা পুজো ভীষণভাবে আমাদের অতীতকে ফিরিয়ে আনে। আপনাদের জীবনে ফেলে আসা সেই পুজো আর এখনকার পুজো তো অনেক কিছু রদবদল হয়েছে। এখনকার পুজো বেশিরভাগই থিম বেস, কিন্তু আমরা যখন পুজো দেখেছি বা আমাদের ছোটবেলাকার পুজো এতটা থিম বেস ছিল না, একচালার ঠাকুর এবং একটা বারোয়ারির পুজো। কি দেখেন এই যে পার্থক্যটাকে, আপনি কিভাবে দেখেন? প্রথমে সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই। আমার ছোটবেলাটা কেটেছে রামপুরহাটে, মানে বীরভূম জেলার রামপুরহাটে। তখন সেই দুর্গা প্রতিমা তৈরি হওয়া থেকে অসুরের গায়ে ঘাম তেল মাখানো, মায়ের চক্ষুদান করা, এগুলো সমস্ত দেখে এসেছি। এবং সেই সময়ে আমাদের কিছু আইকনিক কিছু গান ছিল, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, এদের যে সেই গানগুলো বারবার মনে পড়ে যায়। আমার পূজার ফুল না হলে যেন গানটা, মানে আমাদের পুজো অসম্পূর্ণ থেকে যায়। এইবারে পুজো মানে আমাকে অনেকটা সেই নস্টালজিয়া একটা ইয়ের মধ্যে ফেলেছে, কারণ বহু বছর পরে আমি কোনো পুজোর সঙ্গে যুক্ত হয়েছি এবং আমার সত্যি কথা বলতে আমি এবার ঠাকুর দেখতে যেতে পারিনি। আমি এখানেই ছিলাম, এখানেই আনন্দ করেছি এবং এখানেই আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতা, অনুষ্ঠান, গান বাজনা সব মিলিয়ে অ্যাকচুয়ালি এটা একটা আমাদের এবারের থিম বলবো না, আমাদের ভাবনা ছিল যে পরম্পরা, যে এত বছর ধরে যারা আমাদের গুরুজনেরা যারা এই পুজোটা শুরু করেছিলেন, তারপরে আরো অনেকে হাত ঘুরে আলটিমেটলি আরো তরুণ দলের কাছে এসে পৌঁছেছে, তথাকথিত তরুণ দল আমি বলবো। তো সেখানে হঠাৎ করে আমি একটু যুক্ত হয়ে পড়েছিলাম এবং আবার সেই পুরোনো দিনের সেই যে আনন্দটা, ছোটবেলার যে আনন্দ আমি সত্যি এবার ফিরে পেয়েছি। মানে এত ভালো লাগছে এখানে আমার, এবং আমি ওই জন্যই ঠাকুর দেখতে যেতে পারি। আচ্ছা, এবারের বিষয় ছিল পরম্পরা। বেশ। এবং এই যে ধারাবাহিকতা আমাদের এগিয়ে নিয়ে যাওয়া পুজোটাকে এবং আরো উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তো এটা আমরা বহন করতে পারছি এবং সফলভাবেই পারছি বলে আমার বিশ্বাস। একদম তাই। যে কথা জ্যোতির্ময় বাবুরা বলছেন পরম্পরা, এবং এই পরম্পরাই কিন্তু এই পরম্পরা ওয়াইজই কিন্তু চলে আসছে বাংলা বাঙালির এই পুজো। এবং আপনাদের এই আলোচনায় জানিয়ে রাখবো, এইবারের পুজোয় একটা অদ্ভুত, ভারতবর্ষে তো বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে পুজো হয়, এইবারই প্রথম স্বাধীনতার পর জম্মু কাশ্মীরেও কিন্তু পুজো হয়েছে। জম্মু কাশ্মীরেও মার আরাধনা হয়েছে এবং সেই আরাধনার ছবি গোটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছেয়ে গেছে। সিঁদুর খেলায় মহিলারা মেতেছে, এটাই মনে হয় বড় পাওনা। আমি সরাসরি মিতালির কাছে আসবো। মিতালি, যে কথা আমরা বলছিলাম পরম্পরা, এইবারের সাবজেক্ট ছিল পরম্পরা। যেহেতু আপনি দীর্ঘদিন বোম্বেতেই আপনার জন্ম, বেড়ে ওঠা, কলকাতা শহরে 2018 থেকে আসা, জম্মু কাশ্মীরে এবার পুজো হয়েছে, সঙ্গে আপনাদের বোম্বে, দিল্লি, বিভিন্ন রাজ্যে হয়েছে। বাঙালির এই পরম্পরাটাই মনে হয় বাঙালিকে বাঁচিয়ে রাখে, তাই নয় কি? একদমই ঠিক কথা। বেঙ্গলি ট্রেডিশনটা এটা যে কত সুইটনেস স্প্রেড করে সারা ভারতবর্ষ, মানে আমরা সারা বছর ধরে, ওই যে দাদা বললেন, আমি তো সেদিনকে জানলাম দাদাও কিন্তু প্রায় অনেক বছর পুনে ছিলেন, হ্যাঁ মহারাষ্ট্রে ছিলেন, তো উনিও ভালো করে বলতে পারবেন যে সেই সময়টা, যেমন গণেশ ফেস্টিভ্যালটা এখানে
এত সুন্দরভাবে সেলিব্রেট করা হয়। দুর্গা পুজোর জন্য না যা বাঙালিরা তারাও চায় যে আমরা খুব ভালোভাবে এটাকে সেলিব্রেট করি, কিন্তু ওই যে ওইখানে যে আমাদের যে ভেনিউটা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। গণপতি নবরাত্রির জাস্ট এক সপ্তাহ আগে থেকে ওই জায়গা পাওয়া, আর তারপর অনেক রকমের তো প্রোটোকলস মেনটেন করে চলতে হয়, যার ফলে এইখানে যেভাবে সেলিব্রেশনটা হয় সেখানে চেয়েও করে উঠতে পারে না। বাট স্টিল অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আগে থেকে। এখন ওইখানেও সেই পরম্পরাটা যিনি দাদা যেমন বলেন সেখানেও বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আর সব থেকে বড় দাদা যে বললেন যে আমাদের যে ভোগটা, এই ভোগটা বম্বে কিন্তু প্রত্যেক এভরি 4 days, লাইক অষ্টমী থেকে শুরু হয়ে, অষ্টমী নবমী তো হবেই, সপ্তমী থেকে শুরু হয়, ইনফ্যাক্ট সপ্তমী অষ্টমী নবমী এখানে কন্টিনিউসলি দেওয়া হয়। ছোটবেলায় আপনার পুজোর দিনগুলো কি বোম্বেতেই কেটেছে? একদম পুজোর দিনগুলো বম্বেতে কেটেছে, কিন্তু ওই যে বললাম সেই সময় এক্সাম টাইমস হতো, তো আমরা সেই সময় সেই পুজোটা অষ্টমীর অঞ্জলি কোনোদিন আজ পর্যন্ত আমার দেওয়া হয়নি। এখন তো কাজের ক্ষেত্রে তো হয়ে ওঠে না, তখনও পড়াশোনার জন্যই বেশ, হতো না। আমি একটুখানি পল্লবীর কাছে আসবো। পল্লবী, দিশাশক্তি নিউজের আরো একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য। পল্লবী, বিভিন্ন সময় আপনাকে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, শহর কলকাতার বিভিন্ন জায়গায় যান। এইবারের পুজো খানিকটা শহর কলকাতায়, খানিকটা আপনি উড়িষ্যায় গিয়েছিলেন, পুরীতে, এবং সেখানেও কাজের সূত্রেই যাওয়া। পুরীর দুর্গাপুজো কেমন দেখলেন? আমি এবার যেটা গেছিলাম মানে পুরী জগন্নাথ মন্দিরের কাছে, সেখানে পুজো হয়। দুর্গা পুজো যে খুব সেখানে দেখতে পেয়েছি বলতে পারবো না, তবে যতটুকু জানি আমি যে কটকে কিন্তু আমাদের কলকাতার মতোই পুজো হয়, এবং যেখানে যেরকম গলিতে গলিতে পুজো সেখানেও ঠিক এই কলকাতার মতোই লাইট করে খুব ভালোভাবে দুর্গা পুজোটা সেলিব্রেট করা হয়। কিন্তু পুরীতে তুলনামূলক মন্দিরের কাছাকাছি যেহেতু আমার কাজ ছিল, তো তুলনামূলক পুজোটা একটু কম, কিন্তু তবুও হয়েছে, মানে 2-3টে পুজো আমার চোখে পড়েছে। পুজো বিভিন্ন সাবজেক্টকে বারবার ফিরিয়ে আনে। পুজো মানে খাওয়া দাওয়া, ভালোবাসা, প্রেম, সব কিছু। আমি এবং ডেফিনেটলি সেই বারবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি পুজো, সেই দিনগুলোর কথাতে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু বর্তমান পুজো অনেক বেশি অর্গানাইজড হয়ে গেছে, অনেক বেশি ইভেন্ট নির্ভর হয়ে গেছে। তার কারণ একটা পুজো যখন দেশ কিংবা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের দরবারে সমাদৃত হচ্ছে, তখন কিন্তু অর্গানাইজড হতেই হবে। আমি এই বিষয় নিয়ে আসবো প্রীতিজিতের কাছে। প্রীতিজিৎ, তোমরা যেহেতু এই প্রজন্মের ছেলে, তোমরা হয়তো সেই পুজো মানে আজ থেকে ধরো 30-40 বছরের আগেকার পুজো দেখোনি, কিন্তু 11-12 বছরের পুজো সেই গতি প্রকৃতিটা তোমরা দেখেছো। এই যে এখন পুজো, ধরো একটা পুজো করে গেট, সেখান থেকে স্পন্সর, আমরা যখন আলোচনা করছি তখনও আমরা আমাদেরকে বারবার স্পন্সরের সহযোগিতা, তাদের কথা বলতে হচ্ছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? আমার মনে হয় সবেরই দরকার আছে, ঠিক আছে। এবার বুঝে নিতে হবে যে কোন মানে সব বিভিন্ন, আমরা যেটা দেখেছি কলকাতা শহরে, আমি 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 মানে কি বলবো, বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতাতেই, আমি কলকাতাতেই দেখেছি পুজো। তো বিভিন্ন পুজোর আরেকটা বিভিন্ন আলাদা আলাদা বাজেট আছে, প্রত্যেকটা পুজোর নিজস্ব একটা কি ধরনের থিম করতে চায় বা কি করতে চায়, সেটা সেই জিনিসটা বোঝার সেই পাড়ার লোকেদের পক্ষে, সেই কমিটি, সেই ক্লাবের পক্ষে বোঝা খুব প্রয়োজনীয়। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল, আমাদের পাড়াটাতে যেহেতু মানে এটা কম্পারেটিভলি অনেক নতুন পাড়া, মানে ফ্ল্যাট কালচার আছে, সঙ্গে বাড়ি কালচার আছে। বাড়ি কালচারও আছে, বাট বাড়ি কালচারও ধরুন আজ থেকে 30 বছর 40 বছর, এটা 43 বছরের পুজো আমাদের, কিন্তু 43 বছর আগে খুবই সামান্য কিছু বাড়ি ছিল, আস্তে আস্তে বাড়ি সেইভাবে জনবসতি গড়ে উঠেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেই কারণে অনেক নতুন পুজো, ঠিক। হ্যাঁ, এবং কিছু কিছু অবভিয়াসলি চ্যালেঞ্জেস আছে, কিছু লিমিটেশনস আছে। তো আমরা সবসময় আমরা যেটা ধরে রাখার চেষ্টা করেছি সেটা হলো আমরা যে বারোয়ারি পুজোর যে ফিলটা, সেইটাকে ধরে রাখার চেষ্টা করেছি। আমার মনে হয় এবছরও আমরা সেটাই চেষ্টা করেছি, এবং যেটা সুমিতদাও আগে বললো যে আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে পাড়ার সবাই দুবেলা করে এখানে ভোগ খাওয়া বা সেই আয়োজনটা করার সম্ভাবনা। তো আমার মনে হয় আমাদের পুজোর যা বাজেট বা যেরকম লেভেলের পুজো, তার জন্য ওটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা, রাদার দ্যান একটা থিমের পেছনে ছোটা। একদম 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 আমি ভীষণভাবে কৃতিত্বের সাথে একমত যে সারা বছর একটা কর্মযজ্ঞের মধ্যে থাকা, এবং এর পাশাপাশি পুজোর 4-5টা দিন যেন যারা পল্লীর মানুষজনরা রয়েছেন কিংবা আশপাশের মানুষজনরা রয়েছেন, তারা যেন এই পুজোটাকে উপভোগ করতে পারে। পৃথিবীতে একটা খুব দারুণ কথা বলেছে যে থিমের পেছনে বা বাজেটের পেছনে না ছুটে। আমি এই বিষয় নিয়ে সুমিতের কাছে আসবো। সুমিত, থিম কিংবা বাজেট ডেফিনেটলি একটা পুজোর ক্ষেত্রে বাজেট একটা খুব
চাপের বিষয় থাকে। বাজেট যত আকাশ ছোঁয়া হতে থাকে ততই কিন্তু এখন তো সেই চাঁদা নেওয়ার সেই বিষয়টা থাকে না, অনেকটা বিষয় আমাদের কাছে স্পন্সর নির্ভর করতে হয়, কো স্পন্সর নির্ভর করতে হয়। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, একটা পুজো করতে গেলে, পরিচালনা করতে গেলে অনেকগুলো প্যারামিটার থাকে। তো আপনি পুজোটাকে কিভাবে চাইছেন, মূর্তি বড়, আলো, আড়ম্বর, সাউন্ড সব কিছু করতে গেলে যদি দেখা যায় যে আমরা যদি চাঁদা বা সাবস্ক্রিপশনের উপর ডিপেন্ড করি, আমরা করে উঠতে পারবো না। আমাদের এই পাড়াটায় যদি দেখেন যে প্রত্যেক গলিতে গলিতে লাইট পৌঁছেছে, প্রত্যেক গলিতে গলিতে আমরা সাউন্ড পৌঁছে দিচ্ছি, যাতে প্রত্যেক মানুষ জানতে পারেন কখন কি পুজো হচ্ছে, কখন তাদের কি নির্মাণ করে, এবং সেটা অর্গানাইজড। এবং অর্গানাইজ। তো এই যদি করতে হয় তো চাঁদার যে আসে তাতে আমাদের পক্ষে সম্ভব নয়। তো তার জন্য আমাদের দরকার কিছু স্পন্সর, কিছু ফান্ড, যার জন্য আমরা এই যে বেসিক রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করে উঠতে পারি। এর সঙ্গে আমাদের যে এই ইউনাইটেড করার ব্যাপারটা, এই যে লোককে যখনই আমরা জানাতে পারবো যে এই সময় অঞ্জলি হচ্ছে, প্রত্যেক লোক তার বাড়ি থেকে টাইম মতন পৌঁছে যেতে পারবে। তো আমরা চেষ্টা করি যে এর জন্য ফান্ডের জন্য ডেফিনেটলি দরকার আমাদের কিছু স্পন্সর। যখন স্পন্সরের কথা যখন সুমিত বলছে তখন স্পন্সরদের নাম তো করতেই হয়, তার কারণ তাদের সহযোগিতা ছাড়া এত বড় কর্মযজ্ঞ ডেফিনেটলি করা সম্ভব নয়। কুশল ভরত গ্রুপের প্রযোজনায় এবং ইস্টার্ন পার্কের পরিচালনায় এই শারদ সন্ধ্যা 2025-এ আমরা রয়েছি এবং ডেফিনেটলি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিশাশক্তি নিউজ। আমি জ্যোতির্ময়ের কাছে আসবো। জ্যোতির্ময়, স্পন্সর, ফান্ড, তার মধ্যে দাঁড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুর মধ্যে দিয়েই আগামী দিনে ইস্টার্ন পার্কের কি উদ্দেশ্যটা কি, মানে কি চ্যালেঞ্জ বা কি একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছেন? এবারে তো পরম্পরা ছিল, আগামী বছর পরম্পরা তো অবশ্যই থাকবে, সবসময় সেই ধারাটাই বহন সেই হবে। ধারাটাই বহন হবে। এবার যেটা হচ্ছে যে স্পন্সর, এই কুশল ভারত গ্রুপ যারা আমাদের এখানে মেন স্পন্সর, এছাড়াও আপনারা আছেন, কানাড়া ব্যাংক আছে, ওরা অনেক সংস্থা এগিয়ে এসেছেন, বিভিন্ন রকমভাবে আমাদেরকে সাহায্য করেছেন। এবারে আপনি যখন থিমের পুজোর কথাটা উঠলো, আমি একটু বলে দিচ্ছি ওই জায়গাটা। হ্যাঁ, দেখুন, আমার মনে হয় যে সব রকমই দরকার আছে। আমি না সবের পক্ষে, কারণ থিমে এমন কিছু জিনিস ব্যবহার করা হয় যাতে বহু মানুষ কাজ পান। অ্যাবসলিউটলি, হ্যাঁ, বহু মানুষ কাজ পান। এবং এটা না, আমি রিসেন্ট একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি একটি খুব বড় পুজোর আলোক করেছেন, ওর সঙ্গে আমার পরিচয় আছে আর কি, ও থিয়েটারের আলো করে। তো সেদিন আমাকে বলছিল যে দাদা, এটা কেন করি জানো? বলে 6টা মাসের রোজগার আমার উঠে আসে, তারপরে আমি থিয়েটার করি। থিয়েটারে তো পয়সা নেই সেরকম ভাবে, তো তারপরে আমি থিয়েটার করি। তো এই স্পন্সররা যদি না থাকতেন এবং এই শিল্পীরা, তাহলে তাদের শিল্পটা দেখাতে পারতেন না মানুষজনকে। এই 4টে দিনের জন্য আমরা তো প্রতিমা দেখছি, অবশ্যই দেখছি। এবার অনেকেই বলতে পারেন যে এই প্রতিমাটা ঠিক দেখে বা ভক্তি আসছে না। আমি ওটাতে যাচ্ছি না। শিল্প একটা দিকে হচ্ছে শিল্প, সেটা আপনার ইন্ডাস্ট্রি হোক অথবা আর্ট হোক, দুটোই শিল্প কিন্তু। তো এই যে শিল্পটা, এটা আপনার এই স্পন্সররা যদি না থাকতেন তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার ছিল চাঁদা তুলে করাটা। এবং এদিক থেকে ওনারা অবশ্যই লাভবান হয়েছে। এই পরিবর্তনটাকে আমরা একদম সাধুবাদ জানাচ্ছি। এবং এরা না থাকলে, এনাদেরও তো একটা উদ্দেশ্য হচ্ছে তাদের ব্র্যান্ড, মানে যেটা প্রচার করা। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেটা করে যদি মানুষের ভালো হয় তাহলে সেটা লোকে করুক না। আমি তো সবসময় এগ্রি করি সেটার সঙ্গে। ঠিক কথা, একদম জ্যোতির্ময় বাবুর কথা সূত্র ধরে, অর্থাৎ এই যে স্পন্সরদের এগিয়ে আসা এবং পুজোটা এখন যেভাবে একটা ইভেন্টে পরিণত হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্পন্সর, টাইটেল স্পন্সর, কো পাওয়ার, সাপোর্টেড বাই, যে শব্দগুলোর আঙ্গিকে আমরা পুজোটাকে একদম মেলে ধরেছি, সেটার সহযোগিতা ভীষণভাবেই দরকার। পল্লবী, যেহেতু আমরা আমাদের সাংবাদিকতার সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, কাজ করতে হয়, এই বছর যখন আমরা গেছি বা যখন তুমি কোনো পুজো মণ্ডপে গেছো, সার্বিকভাবে কোন জিনিসটা প্রথম তোমার নজরে পড়ে? প্রথম মানে নজর পড়ে কোনটা? মাতৃপ্রতিমা। আমার সব থেকে প্রথমে যেটা চোখ পড়ে সেটা হচ্ছে মায়ের মুখ, যেটা একদম মানে আমরা প্রথমেই তো গিয়ে ঠাকুরকে আগে প্রণাম করি, তো আমার আগে চোখ পড়ে মায়ের মুখের দিকে। মুখ মানে হচ্ছে মায়ের নেত্রর দিকে চোখ পড়ে। তো ওটাকেই মানে ওখানেই আমরা আটকে যাই। আমাদের সমস্ত কিছু মানে কতটা যে মানে একটা শিল্পীর হাতে যে কি গুণ, সেটা মাতৃমুখে সেটা ফুটে ওঠে।
তো আমার তো সেখানেই এবং সেই মাতৃমুখ দেখে তারপর আমরা সার্বিকভাবে বিচার তারপরে করছি। আমরা শারীরিকভাবে বিচার করি, মানে আগে তো আমি মানে প্রতিমা লিখি। আচ্ছা, একদমই ঠিক। আগে আমরা প্রতিমা দেখি এবং সেই প্রতিমার যে আকর্ষণে আমরা আকর্ষিত হই, আর আকর্ষিত হই বলেই আজকে এই জায়গায় আমরা বারবার ফিরে এসেছি। আজকে যখন এই প্রতিবেদন দেখছেন, দ্বাদশীর এই সন্ধ্যায় আপনারা প্রতিবেদন দেখছেন, এবং আমি ওই যে বলেছিলাম সব অসুরকেই বধ করতে হবে, এবং অসুরকে বধ করতে পারছি বলেই দেখুন স্বাধীনতার এত বছর পরও জম্মু কাশ্মীরে দুর্গাপুজো হয়েছে এবং বৃষ্টি প্রায় নেই। বৃষ্টি বিঘ্নিত পুজো আমরা এই শব্দটা বলতে পারবো না, বৃষ্টি প্রায় এবার ছিল না। যতই বিভিন্ন চ্যানেল আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী বৃষ্টি ভাসিয়ে দেবে, বৃষ্টি কিন্তু হয়নি। মিতালি বারবার বলছিল বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে আমাদের শারদ সম্মান কি হবে। অবশেষে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, তাই তো? একদমই তাই, যে ভয়টা ছিল, অ্যাকচুয়ালি ভয়টা আমি পাইনি, ভয়টা তুমি বেশি দেখিয়েছিলে রাহুল। হ্যাঁ, আমরা একটু বেশি ভয় পেয়ে গেছি এত বড় কি হবে, আয়োজন। কি করে কি হবে, বাট আমার একটা কোনো কোনো জায়গায় পেট ছিল যে গড ইজ দেয়ার, সব কিছু উনিই হ্যান্ডেল করবেন, উনি যেটা চাইবেন সেটা তো হবেই। আর যে তুমি বললে বৃষ্টিকে যে তোমরা বলছো বারবার অসুর, আমি বলবো বৃষ্টি অসুর কিন্তু না। সামটাইমস উই ফল ইন লাভ উইথ রেইনস, ওকে। ঠিক ঠিক, একদম ঠিক। তবে যে হ্যাঁ, একটা নেগেটিভ এনার্জি যেটা সোসাইটি রয়েছে, আই গেস ওইটাকে যতক্ষণ না আমরা ক্লিন করতে পারছি ততক্ষণ সোসাইটিটা ইজ নট ক্লিয়ার। একদম। এবং তাই জন্য কিন্তু এই কথা সূত্র করে বলি, দীপাবলি সম্মানও আমরা একই এই ক্যাচলাইন রাখছি, সমাজের অসুররা হোক বধ। তার কারণ বারবার বিভিন্ন সময়ে আমরা এই ক্যাচলাইন নিয়ে আসছি আপনাদের কাছে, তার কারণ অসুর কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং তাদের কর্মকাণ্ড, তাদের কর্মযোগ্য, তাদেরও কর্মযোগ্য, কারণ তারাও তো মাথা দিয়ে তাদের কাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু মিতালি, পল্লবী বা তিতাসের মতো এই আজকের প্রজন্মের উমারাই কিন্তু সেই অসুরদের বধ করবে। তার মানে আমি এটা বলতে চাইছি না সব পুরুষ মানুষরা অসুর, তার কারণ আমরা বসে রয়েছি, সব পুরুষ মানুষ ডেফিনেটলি অসুর না, নয়। আমরা বধ করবো, কিন্তু সেটা সাপোর্ট তো তোমাদেরই দরকার, তোমরা না সাপোর্ট করলে আমরাই বা কি করে বধ করতে যাবো? একদম তাই, একদম তাই। আমি তিতাসকে আসবো। তিতাস, অসুরের কথা হচ্ছে, অসুরকে তুমি কিভাবে দেখো? তোমার চোখে অসুর? আমার চোখে অসুর বলতে মানে সেরকম মানে যে একজন অসুর বলতে তাকে বোঝাচ্ছে যে সমাজে মানে ক্ষতি চায়, যেটা আমরা বলি মানে কালো শক্তি। কালো শক্তি যেটা আমরা বলি। তো আমার চোখে যে মানে অ্যান্টি সোশ্যাল যে ব্যাপারটা আমি ধরবো সেটাই অসুর, সেটাই অসুর। তাকেই আমি সেই শক্তিটাকে আমি অসুর সেই শক্তিটাকে অসুর আমি মানে বলবো। কোনো এক্সাক্ট যে এই মানুষ আমি ধরছি না, সেই শক্তিটাকে আমি অসুর খুব ভালো বলছি। কথা বলেছে তিতাস, একদম পারফেক্ট কথা বলেছে। কালো শক্তি, সমাজের এই কালো শক্তিকেই কিন্তু এই প্রজন্মের উমারা তারা কিন্তু অসুর মনে করছে। আমাদের আলোচনা তো চলতে থাকছে। আমি ছোট্ট ছোট্ট করে আমি পৃথিবীদের কাছে আসবো। পৃথিবীর এই যে দীর্ঘদিনের পুজো যে কথা তুমি বলছো, একদম তুমি যখন থেকে পুজোটা দেখেছো তখন থেকে এই পুজো হচ্ছে ইস্টার্ন পার্কের এই পুজো। তোমরা সারা বছর আর কি কি কর্মযোগ্য তার মধ্যে রয়েছে? দেখুন, দুর্গাপুজো তো হলো, এরপরে কালী পুজো আছে, তার আগে লক্ষ্মী পুজো আছে। লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, সরস্বতী পুজো, এছাড়া 15ই আগস্ট। কর্মযোগ কিছু না কিছু আমাদের সারা বছরই লেগে আছে আর কি। তো সেই কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এবছর যেমন দুর্গাপুজোর পরে, এটা মানে বহু বছরের ট্র্যাডিশন, দুর্গাপুজোর পরে হয়, তো সেটা এবছরও আমরা করতে পেরেছি এবং হোপফুলি সামনের বছরও এবং এই পরম্পরা আবার ওই পরম্পরায় আমরা চলে আসছি, এই পরম্পরা চলতেই থাকবে। আমি সুমিতের কাছে আসবো। সুমিত, এর আগেও আমরা বিভিন্ন সময় এই পুজো, আপনাদের পুজো দেখেছি, কিন্তু এইবার আমরা এই পুজোর একটা পার্ট হয়ে গেলাম। আমি শুধু অন ক্যামেরা পার্ট বলছি না, অফ ক্যামেরা আমরা একটা পার্ট হয়ে গেছি এই পুজোর সঙ্গে। তো সেক্ষেত্রে এই পুজো আগামী দিনে আর কি চিন্তা ভাবনা রয়েছে? পরম্পরাকে নিয়ে কি আপনারা এগিয়ে যাবেন? হ্যাঁ, ডেফিনেটলি পরম্পরাই আমাদের প্রায়োরিটি এবং পরম্পরার সঙ্গে কিছু অ্যাডিশনাল হবে। কিন্তু আমরা চাই প্রত্যেকটা পরিবার, যেভাবে আপনারা এই পরিবারের পার্ট হয়ে গেছেন, আমাদের পরিবার ইস্টার্ন পার্কে ইজ এন এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানে কারোর জন্য কোনো বাধা বিপত্তি নেই, কোনো রেস্ট্রিকশান নেই, প্রত্যেকেই এই পরিবারে জয়েন করতে পারেন। আমাদের এখানে যে এটা আমার বাড়ির পুজো নয়, এটা একটা ছোট্ট কোনো সোসাইটির পুজো নয়, এটা না কোনো ছোট্ট একটা কোনো আপনার
বারবারই পুজো নয়, এটা হচ্ছে একটা বাড়ির পুজো, বৃহত্তর বাড়ির পুজো, যেখানে সবার জন্য অবহিত দ্বার। এবং এটাই আমাদের পরম্পরা। মা চায় তার পুরো পরিবারকে একত্রিত করতে, একটা বড় পরিবারের মধ্যে নিয়ে নিতে। এবং এর সঙ্গে আমরা চাই কীভাবে মিলনোৎসবের মধ্যে দিয়ে আমরা পুরো আমাদের এই পুজোটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারি। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও কিছু থাকবে যেটা আমাদের সমাজের জন্য কাজ করতে পারি। যেমন পৃথ্বীজিৎ বলল, পুজোটা একটা সিম্বল, বাট তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড এর সঙ্গে যোগ হয়। যেমন কিছু আমরা ব্লাড হেলথ চেক আপ ক্যাম্প বা এক্সট্রা অ্যাডিশনাল আমরা কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প, এইসব আমরা অনেক কিছু আমাদের পরিকল্পনা আছে। এগুলো সবই পার্ট। তো পুজোটার একটা নিমিত্ত মাত্র, তার সঙ্গে সঙ্গে সমাজের জন্য কাজ করবে, এটাই আমাদের। মিতালির কাছে সরাসরি আসবো। মিতালি যে কথা বলছে, সমাজ সেবার মধ্যেও এনারা কিন্তু নিয়োজিত থাকছে আগামী দিনে এবং বিগত দিনেও থেকেছে। সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা বা আপনাদের চিন্তা ভাবনার সাথে কি এনাদের চিন্তা ভাবনা খানিকটা এক পথে আমরা হাঁটতে পারি, এক সুরে বাঁচতে পারবো? একদম। যে এই দিনকে আমাকে এখানে বলা হয়েছে যে আমি পাড়ার মেয়ে, আমাকে পাড়ার মেয়ে বলে এখানে সম্বোধন করেছিলেন সৌমিকদা। আমি সেদিনকেই তোমাকে সেদিকে যেতে যেতে বললাম যে আমি কিন্তু সবসময় এখানে রয়েছি। এনারা যেভাবে আমাকে হাত বাড়িয়ে দিলেন, আমিও অবশ্যই আমার হাতটা বাড়াবো, যতটা পারবো আমরা ইউনাইটেডলি কাজ করব। আর এই যে সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিস খুব দরকার। আমরা এই সোশ্যাল অ্যাক্টিভিটিস একসাথে মিলে করব। আর দাদা যেটা বলছিলেন সুমিতদা, যে আমরা ভোগের ব্যাপারটা, এইখানে আমিও দাদার সাথে একই মত। আমরা চাইবো একভাবে এটাকে নেক্সট ইয়ার থেকেই যেন ইম্প্রোভাইজ করতে পারি। বেশ, এবং সেই পথ চলাটা আজ এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। পল্লবীর কাছে আসবো। পল্লবী, একটা পুজো সারা মানে সময় তোমার বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরা, কর্মসূত্রে কোথাও একটু ঘোরার সূত্রে, এই জায়গায় এসে তোমার অনুভূতি কেমন লাগছে ছোট্ট করে? ফার্স্ট তো আমি আজকে প্রথম এলাম, আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যে আমার আমি যদি ষষ্ঠী সপ্তমী বা এরকম দিনে আসতাম, কিছু মিস করে গেলাম, প্রতিমা দর্শন করতে পারতাম। তো যাই হোক, এখানে এসে আমি এটুকু বুঝতে পারছি যে সবার মধ্যে কতটা একটা মানে একতা রয়েছে, সবাই কত মিলেমিশে একসাথে ভালোবেসে, মেন যেটা দরকার সেটা হচ্ছে একটা পুজো বলুন বা একটা যে কোনো কিছু, একটা ভালো কর্মসূচি কিছুর জন্য ইউনিটির প্রয়োজন। তো এই যে একতা, সবার মধ্যে মিলেমিশে কাজ করার প্রবণতা, একটা ফ্যামিলি যেটা বলছি আমরা, তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। জ্যোতির্মদা, আগামী দিনের কি কর্মযোগ্য রয়েছে এবং কিভাবে গুটি গুটি পায়ে এগোনো হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে যে দেখুন, এটা আমাদের যে ক্লাবটা, এই ক্লাবটা এটা অ্যাকচুয়ালি একটা পাঠাগার লাইব্রেরি। হ্যাঁ, তো এখানে এই ক্লাবটা আমরা তৈরি করেছি, গত বছরই তৈরি হয়ে গেছিল। এবং সেটাতে আমরা ইতিমধ্যে ক্যারাম বোর্ড এবং টেবিল টেনিস, দেখুন কীরকমভাবে মানুষ এগিয়ে আসছে ধীরে ধীরে। এই টেবিল টেনিস বোর্ডটা একজন স্পন্সর করবেন বলেছেন, এবং টাকা কম পড়লে আরেকজনও এগিয়ে এসেছেন, বলছেন টাকা কম পড়লে আমি দেবো। গতকালকের কথা বলছি আমি। তো এই যে ধরুন, একটা আড্ডার তো খুব দরকার আছে, বাঙালির আড্ডাটা কিন্তু খুব দরকার, এবং আড্ডা কিন্তু একটা প্রাণ শক্তি দেয়। ঠিক। তো একটা ক্লাব থাকলে এখানে একটা আড্ডা হবে। এখানে এটা ঠিক করা হচ্ছে, যে কথা হচ্ছিল আমার সঙ্গে, যে আমরা সাংস্কৃতিক কিছু মানে সারা বছর জুড়ে করবো। সেটা মনে হয় ধরুন কিছু শেখানো, ঠিক, তৈরি করা। দেখুন, দানের ব্যাপারটাতে না আমি খুব একটা একমত নই। দানে না মানুষকে ঠুঁটো করে দেয়। মানুষকে যদি কিছু শেখানো হয় তো সেটা না খুব কাজে দেয়। তো আমরা এটা ঠিক করেছি, শ্রমিকের সঙ্গেও কথাবার্তা হয়েছিল আমার, যে আমরা হয়তো একটু গান বা নাটক শেখানো বাচ্চাদের, যেগুলো ভবিষ্যতে তাদের কাজে লাগবে। তাদের একটা বাঙালির সংস্কৃতি কি, বাঙালির সংস্কৃতিতে আমরা কিছু না কিছু শিখি, কিছু করি একটা, একদম, যেটা আমরা সেই জায়গাতে একটু আমরা করব, এটা আমরা ঠিক করেছি সাংস্কৃতিক জায়গাটাতে। আর তাছাড়াও তো এই পাঠাগারের যে এখন তো সবাই তো মোবাইল আর ডিজিটাল যুগে চলে গেছে, পাঠাগার সেরকম ভাবে সারা পশ্চিমবঙ্গ কি গোটা পৃথিবীতেই হয়তো চলছে না সেইভাবে, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব হয় এইভাবে সংস্কৃতির মধ্যে থাকা, সমাজের সঙ্গে। বেশ, তাহলে একতা পরম্পরা যখন এক সূত্রে এক সুরে বাজতে শুরু করে, তখনই কিন্তু নতুন দিশার জন্ম নেয়। আর সেই জায়গা থেকেই দিশা দেখানোর চেষ্টার উদ্দেশ্যেই দিশাশক্তি নিউজ এসে পৌঁছায়। একতা পরম্পরা, দিশাশক্তি নিউজ ইকুয়াল টু ইস্টার্ন পার্ক।
আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকের এই আমাদের আড্ডার প্রথম পর্বে এসেছিলেন। আমি যে কথা বলে শুরু করেছিলাম সেই কথা বলি, আজকের প্রথম পর্বের এই আড্ডার ইতি টানব একতা পরম্পরা থেকে দিশা খুঁজে পাওয়ার চেষ্টা করছে যেমন ইস্টার্ন পার্ক, তেমনই সেই দিশা দেখানোর ক্ষেত্রে দিশা শক্তি নিউজও তার সফর সঙ্গী। আর আমাদের এই গোটা আড্ডা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কুশল ভারত গ্রুপের প্রযোজনায় এবং ইস্টার্ন পার্কের পরিচালনায় শারদ সন্ধ্যা 2025 এবং অবশ্যই মিডিয়া পার্টনার দিশা শক্তি নিউজ। আর একটা কথা অবশ্যই বলে রাখবো আপনাদের সবাইকে যারা এই প্রতিবেদন দেখছেন, যে পথ হাঁটা শুরু করেছিলাম 2020 থেকে মিতালির ঐকান্তিক প্রচেষ্টায় এবং তারপর এক করতে করতে আমরা 8ই অক্টোবর দিশা শক্তি নিউজের 5ম জন্মদিন আমরা পালন করতে চলেছি। সেদিনকে ডেফিনেটলি আমরা ফেসবুক লাইভে থাকবো এবং অনেক কিছু স্বপ্ন দেখার ক্ষেত্রে বেশ কিছুটা পথ হয়তো চলতে পারলাম, বেশ কিছুটা পথ হোঁচট খেলাম, রক্তাক্ত হলাম, কিন্তু সেখান থেকে আবারও শিক্ষা নিলাম আগামীর পথ চলার ক্ষেত্রে। তাই তো মিতালি? বেশ, একদম হ্যাঁ, আমি দিশা শক্তি নিউজকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বেশ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিশা শক্তি নিউজকেও ধন্যবাদ আমাদের ইস্টার্ন পার্ক পুজো কমিটির তরফ থেকে। বেশ, তবে আপনারা আমাদের ছেড়ে যাবেন না, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর দ্বিতীয় আড্ডা নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। শুভ বিজয়।